আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে সাউন্ডের বিষয়টা একটু নিশ্চিত করুন, সাউন্ড শোনা যাচ্ছে কিনা। সবাইকে এমটি বিল্লাল স্যার অনলাইন প্ল্যাটফর্মের পক্ষ থেকে সুস্বাগতম। বিশেষ করে শুভকামনা রইল আমাদের 18তম গণিত ভাইবা পরীক্ষার যারা স্টেপ বাই স্টেপ আগামীকাল থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদেরকে আমার মূলত আজকের এই লাইভটি উৎসর্গ করা হলো। ধন্যবাদ তারেক বাশেক, রাকিবুল ইসলাম শুভ। তো আমি একেবারে অল্প কয়েক মিনিট লাইভে থাকার প্ল্যান রয়েছে। চূড়ান্ত কিছু চুম্বক অংশ কথা বলবো। সবাইকে লাইভটি দ্রুত শেয়ার করে দেওয়ার জন্য পরামর্শ রইল এবং তোমার বন্ধুদেরকেও ওই যে লাইভটি মেনশন করে দিতে পারো। সবাইকে দ্রুত শেয়ার করে দিলে এবং আমাদের গ্রুপগুলোতেও শেয়ার করে দেওয়ার পরামর্শ রইল। আমাদের যে গ্রুপগুলো আছে সেগুলোতে আমি অল্প কয়েকটি কথা বলে দ্রুতই শেষ করব। তার আগে আমি একটা কথা একটু ক্লিয়ার করি। যারা আমার 4টা গণিতের উপর ভাইবার পূর্ণাঙ্গ লাইভ ক্লাস করেছেন তাদেরকে বলবো যে আমার আলোচনার বাহিরে কিন্তু অনেক টপিকস রয়েছে যেগুলো আমি আলোচনা করি নাই। আমি নির্দিষ্ট কিছু টপিকস আলোচনা করেছি, এর বাহিরেও কিন্তু অনেক প্রশ্ন থাকতে পারে আর এক একজনকে কিন্তু এক এক জায়গা থেকে প্রশ্ন করতে পারে। এই জন্য এমনও হতে পারে আমি যা আলোচনা করেছি আপনার কপালে একটাও জুটলো না সেখান থেকে, একটা কথার কথা। এই জন্য এই বিষয়টা মানসিকভাবে প্রস্তুত থাকবেন মেনে নেওয়া। যে মেইন কথাটা বলবো, আমাকে অনেকে ইনবক্সে অনেক প্রশ্ন করতেছেন, চাইলে আসলে একজন একজন করে রিপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না, বিদায় আমি তাৎক্ষণিক লাইভে আসছি। তো আপনারা কিন্তু কাগজপত্রের বিষয়ে সবে জানেন, তারপরেও আমি একটা গুরুত্বপূর্ণ কথা যেটা আমাদের নোটিশে আছে যে শিক্ষাগত যোগ্যতার সমর্থনের সকল সনদপত্র ও নম্বরপত্র, এই কথাগুলো কিন্তু আপনাদের অলরেডি মুখস্থ হয়ে গেছে আমার জানা মতে। জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন আর লিখিত পরীক্ষার প্রবেশপত্র। অনেকে আমাকে ইনবক্সে বারবার জানতে চাচ্ছেন ভাইবা অ্যাডমিট, ভাইবার কোনো অ্যাডমিট তো নাই। লিখিত পরীক্ষার প্রবেশপত্র এগুলা সব মূল কপি, শিক্ষাগত যোগ্যতা সমর্থনের সনদপত্র অর্থাৎ আপনার যা সনদ আছে প্রয়োজনীয় সবগুলার এই মূল কপি এবং নম্বরপত্রের মূল কপি এবং জাতীয় পরিচয়পত্রের মেইন কপি, যার নাই তার জন্ম নিবন্ধন আর লিখিত পরীক্ষার প্রবেশপত্র, এগুলো সবগুলা মূল কপি আপনার সাথে থাকবে আর এক সেট ফটোকপি সাথে থাকবে। সম্ভব হলে বাসায় এক সেট ফটোকপি রাখবেন, সম্ভব হলে বাসায় এক সেট ফটোকপি রেখে যাবেন আর আপনার সাথে এক সেট ফটোকপি থাকবে, মূল কপি অবশ্যই থাকবে। আর এখানে আমি মূল একটা কথা বলে ভাইবা প্রসঙ্গে মূল আলোচনাটা শুরু করব। আপনারা কিভাবে নেবেন আমি জানি না। আপনারা এমন একটা চাকরি পরীক্ষার ভাইবা দিতে যাচ্ছেন যেটা আপনার চাকরিটা হবে লিখিত পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে। আপনারা এমন একটা চাকরি পরীক্ষার ভাইবা দিতে যাচ্ছেন যেখানে আমরা এমন একটা ব্যতিক্রমধর্মী চাকরি পরীক্ষা নিয়ে আমি কাজ করি বা আপনারা প্রস্তুতি নিচ্ছেন যেখানে প্রিলিও হয়, রিটেনও হয়, ভাইবাও হয়। কিন্তু এপ্রিলি শুধু লিখিত পরীক্ষার যোগ্যতা অর্জনের জন্য এপ্রিলি পরীক্ষা, আর ভাইবা পরীক্ষা হলো ভাইবা পরীক্ষাটাও অনেকটা আপনার ওই যে এই পূর্ণাঙ্গ আপনাকে সার্টিফিকেটটা দেওয়ার একটা অনেকটা ফর্মালিটির মতো হয়। তো আপনার মূল চাকরিটা হবে লিখিত পরীক্ষাকে কেন্দ্র করে বা লিখিত পরীক্ষার মার্ক, লিখিত পরীক্ষার আমলনামা, লিখিত পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে। এই জন্য টেনশন করার এত কিছু নাই, হতাশ হওয়ার কিছু নাই। এখন আপনি বলবেন নাম্বার কি যোগ হয় না? নাম্বার যোগ না হলে আমি এত কষ্ট করি কি জন্য? নাম্বার যোগ বিয়োগের বিষয়টা হলো পরে, আপনার কাজ হলো আপনার সর্বোচ্চটা উজাড় করে দিয়ে আসা। এখন প্রিলিতে থেকে আপনার নাম্বার পান না? অবশ্যই পান, কিন্তু এটা দিয়ে তো আপনার চাকরি, আপনাকে প্রিলিটা হলো লিখিতের জন্য আপনার যোগ্যতা অর্জন করা। ঠিক ভাইবাতেও আপনার নাম্বার পাবেন না যে বিষয়টা তা নয়। তো চাকরিটা হবে আর কি লিখিত মার্কের উপর ভিত্তি করে। তো যেই কথাটা আমি বলবো, অনেকে আমাকে ইনবক্সে অনেকগুলো প্রশ্ন করছে। দেখেন, আমার এখানে আমাকে নির্দিষ্ট চুম্বক কিছু সার্টিফিকেট চেয়েছে যে শিক্ষাগত যোগ্যতার প্রমাণের সনদপত্র। আপনার আবেদনে আপনি যে সকল কাগজপত্র, যেসব শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন এর বাহিরে আপনার অতিরিক্ত কাগজপত্র সার্টিফিকেট শু করলে
ঝামেলাও আছে, ঝামেলা বরঞ্চ বাড়বে। যেমন কেউ আছে পার্ট টাইম চাকরি করে, সে বলতেছে আমি কি সেটা সনদপত্র নিব, এখানে তো এই বিষয়গুলোর কোনো দরকারে নাই। পার্ট টাইম চাকরি করলে আবার সেটার আবার ওই সনদপত্র, সেটার আবার সত্যায়িত ঠিক আছে কিনা, অতিরিক্ত কোনো কিছুই এখানে দরকার নাই। অনেকেই আছে আমার কম্পিউটার, আমার একজন বলতেছে আমার তো কম্পিউটার সার্টিফিকেট আছে, আমি সেটা শু করবো কিনা। এই এই এত কিছু দরকার নাই। আপনার যা যা চেয়েছে আপনার আবেদন ফর্মে আপনি যা যা উল্লেখ করেছেন, আপনি যখন প্রিলি পরীক্ষা আবেদন করেছেন সেখানে আপনার যা যা যোগ্যতা আপনি দিয়েছেন সেইগুলার সনদপত্রের মূল কপি, আবার নম্বরপত্রেরও মূল কপি, যদি আবার আলাদা নম্বরপত্র থাকে এরপরে ফটোকপি তো থাকবেই। এই কাগজপত্র নিয়ে বেশি কথা বলবো না, কারণ এগুলো আপনারা এখন অনেক বেশি বেশি জানেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে আমাকে এখানে করবেন। আরেকটা কথা আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আসলে গণিতে এমন একটা সাবজেক্ট, এমন একটা বিষয়ের শিক্ষক আপনারা হতে যাচ্ছেন আল্লাহর রহমতে, এখানে কিন্তু রেকর্ড পরিমাণ পোস্ট ফাঁকা রয়েছে এবং 19তমতেও রেকর্ড পরিমাণ পোস্ট ফাঁকা থাকবে। শুধু আপনার ফাঁকা থাকবে, আপনার চাকরি হবে, 19তম হবে না, বিষয়টা তা নয়। আবার এই যে আপনাদের পোস্ট কম আপনার চাকরি হবে না, এগুলো সবই বানোয়াট, এগুলো সবই মানে গুজবের মতো। এগুলার পিছনে কেউ কান দিবেন না। আর আমি বলবো যে রেকর্ড পরিমাণ পোস্ট গণিতে ফাঁকা আছে। আর আমি একজন চাকরিজীবী মানুষ, আমার আশেপাশে হাজার হাজার পরিচিত বন্ধু বান্ধব চাকরির সুপারিশে চাকরির কারণে কিন্তু এই চ্যানেলের এবং এনটিআরসি নিয়ে কাজ করার কারণে অনেক তথ্য আমাদের কাছে আসে। যেমন আপনার এই যে পদ শূন্য হওয়া, এটা একটা চলমান প্রসেস। হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানে আপনার নতুন বিভাগ খোলে, শূন্য পদ নতুন করে সৃষ্ট শূন্য পদ হয়। এরপরে আপনার অনেক প্রতিষ্ঠানে নতুন করে এমপিওভুক্ত হয়, অনেক প্রতিষ্ঠানে আপনার অনেক কারণে ধরেন মৃত্যুজনিত কারণে পোস্ট ফাঁকা হয়, তারপরে রিটায়ারজনিত কারণে পোস্ট ফাঁকা হয়। পোস্ট শূন্য পোস্ট মানে খালি পোস্টকে শূন্য পোস্ট বলি আমরা। এই শূন্য পোস্ট বা খালি পোস্ট এগুলো হলো একটা চলমান প্রসেস। এগুলার কোনো মানে এগুলা নিয়ে মাথা ঘামানোর কিছুই নাই। রেকর্ড পরিমাণ গণিতে পোস্ট খালি আছে, সামনে আরও রেকর্ড পরিমাণ পোস্ট খালি হবে। এটা হলো একটা চলমান প্রসেস, অতএব এটা নিয়ে টেনশন করার কোনো কিচ্ছু নেই। আপনার কাজ হলো আপনার সর্বোচ্চটা দিয়ে আসা, বাকিটা কর্তৃপক্ষের ব্যাপার। আপনি কর্তৃপক্ষের চিন্তা আপনার মাথায় নেবেন না। এই বিষয়ে কথা বলে ফেললাম। এরপরে আসেন আমি যে প্রসঙ্গে কথা বলবো, অনেকে বলতেছে যে সত্যায়িত করা, এরপরে ওই যে আরও অনেক কিছু। সত্যায়িতর কথা তো এখানে কোথাও বলে নাই, সত্যায়িতর কথা এখানে বলে নাই। আবার কেউ কেউ প্রশ্ন করেন যে স্যার আমার সার্টিফিকেট ল্যামেন্টিং করা, এটা কোনো সমস্যা হবে না। আশা করি সমস্যা হবে না, তবে ল্যামেন্টিং না থাকলেই ভালো আপনার নিজের জন্য। ল্যামেন্টিংয়ে কোনো সমস্যা নাই। আর আরও এই টাইপের অনেক কথাবার্তা অনেকে জিজ্ঞেস করেন, এগুলা কোনো বিষয় না। আমি মূলত আপনাদেরকে যেই কয়েকটি কথা বলার জন্য লাইভে এসেছি, কয়েকটি কিন্তু ইম্পর্টেন্ট নোট আপনাদের দিয়েছে। একজনে বারবার বলতেছে 40-46 মার্কে জব হবে স্যার রিটেনে। দেখেন কত মার্কে জব হবে এই বিষয়টা নিয়ে আমি অনেক কথা বলেছি, অনেক ইউটিউবে আমি অনেক ভিডিও দিয়েছি। এক এক এলাকায় স্থান কাল পাত্র পরিবেশ এলাকা ভেদে ওই বছরের নিবন্ধন পাশের সংখ্যার উপরে, শূন্য পদের সংখ্যার উপরে অনেক কিছু ভেরি করে কত মার্কের চাকরি হবে। একটা সময় এমনও এলাকা ছিল, আমি আসলে এই কথা নিয়ে আমার কিন্তু লাইভটা ছিল না। অনেকে আছে যে অনেক এলাকার 40 মার্কের চাকরি হয়েছে। আমার পরিচিত একজনের কিন্তু লাইভ সাক্ষাৎকার আমি গত বছরই আমার এই পেজে দিয়েছিলাম। 40 মার্কের চাকরি হয়েছে, কিন্তু এমনও লোক আছে 79 মার্কের চাকরি হয় নাই, এমন লোকও কিন্তু আমাদের পরিচিতর মধ্যে আছে। এই জন্য কত মার্কের চাকরি হবে সেটা আমার আপনার চিন্তার বিষয় নয়, কারণ এগুলা অনেক স্থান কাল পরিবেশ, শূন্যপদের সংখ্যা, এলাকার অবস্থা, ওই এলাকায় শূন্যপদ, আপনি যে এলাকায় চাকরি খুঁজবেন সেই এলাকায় কত পাস করেছে, কীরকম শূন্য পোস্ট রয়েছে, তার উপরে অনেক কিছু নির্ভর করে। এই অনেক কিছুর উপরে আপনার কত মার্ক পেলে চাকরি হবে নিশ্চিত করে স্বয়ং এনটিআরসি আপনাকে এখন বলতে পারবে না। অতএব এই টাইপের প্রশ্নগুলা, এই টাইপের চিন্তাগুলা বাদ দিয়ে আপনি আপনার সকল ক্ষেত্রে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেন। আপনার প্রিলি যখন আপনার সামনে আসবে, আপনি প্রিলিটা সর্বোচ্চ ভালো করার চেষ্টা করবেন। আর লিখিততে যেহেতু চাকরি হয়, লিখিততে জীবনটা উজাড় করে, মন প্রাণ উজাড় করে প্রস্তুতি নেবেন। এখন আপনার সামনে বাইবাটা আপনি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন। কত মার্কের চাকরি হবে, কতগুলো শূন্য পোস্ট ফাঁকা আছে, এগুলো আপনার আমার চিন্তা নয়। আমি বারবার বলেছি এগুলো কর্তৃপক্ষের চিন্তা, এগুলো চিন্তা তাদের মাথায় দিয়ে দিন। আপনার কাজ যেটা আপনি সেটা করেন, দয়া করে এই রকমের চিন্তাগুলো মাথা থেকে বাদ দিয়ে দেন। এই রকমের চিন্তা বাদ দিয়ে দেন। আপনার যা হওয়ার হয়ে গেছে, এখন আপনি সামনে পথ চলুন, সামনে কি করা যায় সেটা নিয়ে চিন্তা করেন। আপনার আমার হাতে কিন্তু কিছুই নাই। আমার আপনার কাজ হলো আমার আপনার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করা। শুনেন, আপনারা কালকে থেকে যারা গণিতের ভাইবা দিতে যাবেন, আপনাদের সবার কাছে প্রথম কথাই হলো, সর্বপ্রথম আপনার বাবা মা আপনার সাথে থাকতেও পারে, নাও থাকতে পারে, বা কারো বেঁচে আছে, কারো বেঁচে নেই, কারো
সাথে থাকে, কারো সাথে থাকে না। সবার আগে বাবা মায়ের দোয়া নিয়ে ঘর থেকে বের হবেন। আর এই ফটোকপি মেইন কপি আছে কিনা, এগুলো ঠিকঠাক আছে কিনা সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন। বাবা মা বা সাথে কোনো মুরব্বী থাকলে বাবা মার অ্যাবসেন্টে যারা গার্ডিয়ান আছে তাদের দোয়া নিয়ে ঘর থেকে বের হবেন। মনে রাখবেন একটা কথা, বাবা মায়ের দোয়া, বিশেষ করে বাবা মায়ের দোয়া কখনো বৃথা যায় না। অবশ্যই বাবা মায়ের দোয়া নিয়ে যাবেন। কখনো বাবা মায়ের মনে কোনো কষ্ট দিয়ে থাকলে আগে পরে কোনো প্রসঙ্গে ইচ্ছায় অনিচ্ছায় অবশ্যই বাবা মায়ের কাছ থেকে ক্ষমা চেয়ে, মাপ চেয়ে, দোয়া চেয়ে তারপর ঘর থেকে বাইর হবেন। একমাত্র বাবা মার মনে কষ্ট দিলে, মুরব্বীদের মনে কষ্ট দিলে বিনা কারণে অনেক সময় আপনার তকদিরটা পরিবর্তন হয়ে যেতে পারে। এই কথাটা খুব খুব মনে রাখবেন। আসলে দোয়ার মাধ্যমে আমাদের অনেক কিছু পরিবর্তন হয়ে যেতে পারে। তো 1 নাম্বার কাজ হলো আপনি আপনার বাবা মায়ের দোয়া নিয়ে ঘর থেকে বেরোবেন। পাশে না থাকলে, কাছে না থাকলে ফোন করবেন, ফোন করে ভিডিও কলে বা অডিও কলে যেভাবে পারেন দোয়া নিয়ে, বাবা মায়ের দোয়া নিয়ে ঘর থেকে বাইর হবেন। এই হলো আমার প্রথম পরামর্শ আপনার জন্য আজকের দিনে। এটা হলো নাম্বার 1 পরামর্শ। আর আপনার প্রিয় কোনো স্যার থাকলে বা আপনার ছোটোবেলার কোনো আদর্শ থাকলে ওনার সাথেও কথা বলে দোয়া চেয়ে নেবেন। তবে বেশি ফোন করারও তো আপনার সময় নেই, কারণ পেরেশানির মধ্যে থাকবেন। সব পরীক্ষাগুলো শহর অঞ্চলের গাড়ি ওনা যাতায়াতের ব্যাপার আছে। আর আগে থেকে আপনার যারা কমিউনিকেশনের বিষয়টা আগে থেকে ধারণা নিয়ে নেবেন, ক্লিয়ার হয়ে নেবেন। রিস্ক নিয়ে কোনো কাজ করা যাবে না, এই বিষয়টা মাথায় রাখবেন। প্রয়োজনে 1 ঘন্টা 2 ঘন্টা আগে বসে থাকবেন, কিন্তু ওই যে রিস্ক নিয়ে কাটা সময় নিয়ে বের হওয়া যাবে না। এই হলো 2 নম্বর কথা। 3 নম্বরে আসেন। এবার আমি গণিতের কিছু বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। এবার ম্যাথমেটিক্স প্রসঙ্গে কয়েকটি কথা বলবো। সেটা হলো, দেখেন, আমরা আপনাদের মধ্যে অনেকে বিভিন্ন ছোটোখাটো বা ভালো বড় বা বিভিন্ন রকমের চাকরির ভাইভা দেওয়ার হয়তো অনেকের অভিজ্ঞতা আছে। এখানে কিন্তু আপনার কিন্তু বেশি ফোকাসটাই কিন্তু আপনার অনার্স রিলেটেড গণিতকেই কিন্তু এখানে করা হয়। আমি আমার অনেক ওল্ড স্টুডেন্ট বা গতবার শততমতে যাদের চাকরি হয়েছে অনেকের সাথে আমি ফোনে বা অনেকে নিজে থেকেও আমাকে ইনবক্সে বলে তাদের অভিজ্ঞতাটা। আমি নিজে তো আর এনটিআরসির ভাইভা পরীক্ষা দিই নাই, আমি অনেকের অভিজ্ঞতাটা আমার সাথে শেয়ার করার কারণে আমি অনেক কিছু জানতে পেরেছি বা তাদের কাছ থেকে যে শোনা কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। আমাদের সময় তো আর ভাইভা ছিল না। এখন যে কথাটা বলতেছি, তো আপনার এখানে কিন্তু ওই যে 6, 7, 1, 2, 3, 4, 5 অন্যান্য ভাইভা পরীক্ষা যেমন গণিতের প্রশ্নগুলো করে এরকম করবে না, কিন্তু আপনাকে আপনার সিলেবাস রিলেটেড প্রশ্ন করার চেষ্টা করবে। আমি এখন এক নাগালে আপনাকে কিছু প্রশ্ন একটু টাচ করে যাচ্ছি, আপনারা একটু খেয়াল করবেন আমার বিষয়টা। যেমন আমি যে 4টা ভাইভা উপর লাইভ ক্লাস নিয়েছি সেখানে তো আমার সব প্রসঙ্গ উঠে আসে নাই। যতটুকু আলোচনা করার সুযোগ পেয়েছি ততটুকুই করেছি। এর বাইরে কিন্তু অসংখ্য প্রশ্ন আপনার থাকতে পারে। আর আরেকটা কথা হলো, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার একটু স্মরণ রাখবেন, যেটা আমি অনেকের সাথে কথা বলে জানতে পেরেছি। আপনার একটা প্রশ্নের উত্তর পারতেও পারেন, নাও পারতে পারেন। আপনার জানার পরে মানে জানার যে একটা সমুদ্র সেটা তো বিশাল। আমরা তো সেখান থেকে সামথিং কিছু জিনিস আমরা জানি। আমাদের তো জানাটা খুবই সীমিত। তো আপনি একটা প্রশ্নের উত্তর নাই জানতে পারেন বা ইনস্ট্যান্ট আপনার মনে নাই থাকতে পারে, কিন্তু আপনার ওভার রিয়াক্ট করা যাবে না যে আমি জানি, এরকম একটা ভাবসাব ধরা যাবে না। আপনাকে আদবের সহিত মানে জিনিসটাকে হ্যান্ডেল করতে হবে আর নিজের ভিতরে কনফিডেন্স লেভেলটা ধরে রাখতে হবে। এটা হলো একবারে সবচেয়ে বড় বিষয়। কনফিডেন্সটা ঠিক রাখতে হবে। আর আপনি নাই পারতে পারেন সেটাকে আপনি একেবারে স্বাভাবিকভাবে, সরি স্যার, জি স্যার, এই মুহূর্তে মাথা আসতেছে না, জি, মানে এইরকম, কিন্তু আমি পারি এরকম একটা রিয়াক্ট, কিন্তু আসলে আমি পারি না এরকম অভিনয় করার কোনো দরকার নাই। আর আপনার এই ভাইবার কারণে আপনার যে আপনাকে চাকরিটা হবে না বিষয়টা তা নয়। আপনার কাগজপত্র ঠিক থাকলে আপনার যদি মোটামুটি একটা প্রশ্নের উত্তর দিতে পারেন, আলহামদুলিল্লাহ। এই জন্য মানে এত বেশি পারা না পারার কোনো বিষয় না। আমি আগেও বলেছি, আমরা এমন একটা চাকরি পরীক্ষা ভাইভা দিতে যাচ্ছি যে চাকরিটা আমার হয় লিখিত পরীক্ষার প্রস্তুতির উপরে, কিন্তু তারপরে ভাইভাকে তো আর অবহেলা করতে পারবো না, যেহেতু ভাইভাটাও একটা এর মধ্যেই পড়ে। আমাদের 3টে স্টেপের মধ্যে ভাইভা একটা স্টেপ। এখন আসেন বীজগণিত থেকে আমাদের টাচে রাখার কি বিষয় আছে। বীজগণিত থেকে আমাদের যে 4টা অধ্যায় আছে, বিশেষ করে আমি যদি ওই যে কমন অধ্যায়গুলোর কথা বলি, আমাদের বাস্তব সংখ্যা রিলেটেড কথাবার্তা তো আমি আলোচনা করেছি। আমাদের অনেক বারবার বলতেছে চিত্রসহ সমতলের সমীকরণ লিখুন। আহারে আল্লাহ, সমতলের সমীকরণ কি? ax + by + cz + d = 0। সমতলকে আপনি যে কোনো একটা আকৃতি এঁকে দিলেই তো সমতলের ভিতরে একটা কিছু একটা অঙ্কন করে দিলেই মানে এটাই তো সমতল হয়ে যাবে। এখানে কিন্তু তেমন কিচ্ছু না, এখানে তেমন কিছু না।
আপনার ওই যে ত্রিমাত্রিক ত্রিভুজ একটা এঁকে দিলেন, এটাও তো সমতলের মধ্যেই পড়ে যায়। মানে সমতলের ভিতরে চিত্রটা আসলে আপনি স্পেসিফিক কি আঁকবেন, আপনার কিচ্ছু না পারেন, আপনার ওই যে তিনটা না, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ দিয়া এখানে আমি তো এখনো বোর্ডের সামনে নাই, এই তিনটা এক্স অক্ষের ওই যে আমরা ছেদিত অংশ, ওয়াই অক্ষের ছেদিত অংশ, জেড অক্ষের ছেদিত অংশ দিয়ে আমরা এরকম এই যে এই হলো আমার এই হলো আমার ধরেন এক্স অক্ষ, এই হলো একটা অক্ষ, এই একটা অক্ষ। তো আমরা এরকম একটা সমতল এরকম আমরা অনেক দেখাইছি না, এরকম এই তিনটা মিলে এই আপনার এরকম একটা কিছু কাগজে এঁকে দিলে, মানে সমতল আহামরি কিছু না তো, চিত্র মানে কি, আপনার তো চিত্র একটা আঁকলেন, আপনার অ্যাকুরেট চিত্র, আপনি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি, এটা তো আর মান নাই, আপনি অ্যাকুরেট চিত্র আঁকবেন কই থেকে, বুঝতে পেরেছেন? আচ্ছা, সত্যতম আমার ভাইবা খুব খারাপ হয়েছে স্যার, কিন্তু আল্লাহর অশেষ রহমতে বাবা মার দোয়া জেলা প্রথম স্থান দখল করে ভালো একটা স্কুলে জব করতেছে আলহামদুলিল্লাহ, সেই জন্য আমার মনে হয় ভাইবা নিয়ে বেশি টেনশন, আচ্ছা ভাইবা নিয়ে বেশি টেনশন না করে বেসিক জিনিসগুলো ভালো করে গুছিয়ে পড়লে সমস্যা হবে না ইনশাল্লাহ। সহকারী শিক্ষক গণিত, নীলফামারী। আচ্ছা, বলা কিছুই পারেনি, কিন্তু স্যার সাথে খুব ভদ্রভাবে কথা বলেছেন, আল্লাহ সবার আশা পূর্ণ করুন। মোহাম্মদ সাকায়েত হোসেন, ওনার খুব সুন্দর সুন্দর অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন, ধন্যবাদ আপনাকে অনেক। এই তো উনি কমেন্টে ওনার অভিজ্ঞতা শেয়ার করেছেন, অভিজ্ঞরা আমাদেরকে পরামর্শগুলো দিবেন বা পোস্ট করে অন্যদেরকে জানানোর ব্যবস্থা করবেন। যেমন একটু আগে একজনে আমাদের ওই যে গ্রুপে পোস্ট করেছিল, আপনারা অনেক অবগত আছেন। যাই হোক, যে কথাটা আমি বলতেছিলাম, এখন এই যে বাস্তব সংখ্যা রিলেটেড আপনার কয়েকটি প্রশ্ন আছে। বাস্তব সংখ্যা রিলেটেড তো আমি লাইভে পূর্ণাঙ্গ আলোচনা করেছি, এরপর অসমতা সামান্য কিছু হয়তো ডেফিনেশন আছে, এরপরে আপনার ম্যাট্রিক্স নির্ণায়কের আপনার যে সংজ্ঞাগুলো আছে যেগুলো আপনি আগে থেকে পারেন, তবে আপনাকে ওই যে সিমেট্রিক কি মানে এই যে ব্যতিক্রমী অব্যতিক্রমী, তারপরে ঊর্ধ্ব ত্রিভুজাকৃতি, নিম্ন ত্রিভুজাকার, তারপরে আপনার সহগুণক অনুরাশির পার্থক্য, ম্যাট্রিক্স নির্ণায়কের মধ্যে পার্থক্য, ম্যাট্রিক্সের যে কিছু গুণাবলী আছে, বিশেষ করে নির্ণায়কের কিছু গুণাবলী রয়েছে, তারপরে কখন একটি ম্যাট্রিক্সের ইনভার্স নির্ণয় করা যায়, কখন যায় না ইনভার্স নির্ণয় করা, কয়টি পদ্ধতি রয়েছে, কোন পদ্ধতি আপনার কাছে সহজ লাগে, কেন লাগে, ম্যাট্রিক্স থেকে কি মান বাইর করা যায়, নির্ণায়ক আর ম্যাট্রিক্সের মান বাইর করা যায় না, কিন্তু ম্যাট্রিক্সের মান বাইর করতে হলে নির্ণায়কের সহজতা নিতে হয়, অনুরাশি সহগুণকের মধ্যে তফাৎ, এই টাইপের আপনাকে ম্যাট্রিক্স নির্ণায়কের রিলেটেড প্রশ্ন আপনার কিন্তু যে ডেফিনেশনের আলোকে ছোট 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 প্রশ্ন করার অনেক সুযোগ। আপনার কিন্তু এত বড় এক অঙ্ক ল্যাপ্লাসের সাহায্যে সমাধান করা, এত বড় অঙ্ক করতে দিবে না এখানে। আপনার এখানে এগুলা সব আপনার জানা আছে, শুধু তখন একটু ব্রেনটা কুল রাখতে হবে, মাথাটা কুল রাখতে হবে, এতটুকুই। এই যে বীজগণিতের তো এই অধ্যায়গুলো, এখন আপনার এই যে যাদের প্রভাষক তাদের সাথে জটিল সংখ্যাটা যুক্ত আছে, দ্বিময়বারটা যুক্ত আছে, এরপরে সমীকরণ তত্ত্ব নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি আমার লাইভ ক্লাসে, এই জিনিসগুলো একটু নখদর্পণে রাখলেন। এই গেল বীজগণিত। এইবার আসেন আপনার জ্যামিতি থেকে তো সরল রেখা নিয়ে আমি অনেক আলোচনা করেছি, এরপরে সরল রেখার আদর্শ সমীকরণ, এরপরে সরল রেখার ঢাল সমীকরণ, সরল রেখার কত টাইপের সমীকরণ হইতে পারে, এরপরে আপনার সরল রেখা, এরপরে স্থানাঙ্ক, এরপরে আমাদের যে অন্তবিভক্ত, মধ্যবিন্দু বিভক্ত, বহির্বিভক্ত, এরপরে আমাদের সরল রেখা তো দ্বিমাত্রিক আছে, ত্রিমাত্রিক আছে, এরপরে আপনার ওই যে পেয়ার অফ স্ট্রেট লাইন, জোড়া সরল রেখা থেকে আপনার জোড়া সরল রেখা সাধারণ দ্বিঘাত সমীকরণটা কি, কখন এটা এক জোড়া সরল রেখা, কখন এটা আপনার এক জোড়া সরল রেখা হওয়ার শর্ত কি, তার ছেদবিন্দু সূত্র মানে কিভাবে বের করতে হয়, এটার ভিতরে যে এক জোড়া সরল রেখা আছে আমরা এই জিনিসগুলো কিভাবে বুঝবো, এই টাইপের জিনিসগুলো। এরপরে আপনার বিশেষ করে বিশেষ কিছু প্রশ্ন আপনার ঢুকে রয়েছে, ওই যে সাধারণ দ্বিঘাত সমীকরণ, উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত, এটা নিয়ে কিন্তু আমি লাইভে আলোচনা করেছি, কখন অধিবৃত্ত হয়, কখন উপবৃত্ত হয়, ওই যে ইসেন্ট্রিসিটি, উৎকেন্দ্রিকতা, এই যে ইর মান গ্রেটার দ্যান 1 লেস দ্যান 1 ইজ ইকুয়াল টু 1 কখন হয়, কোনটা চলমান রেখা, কোনটা স্থির রেখা, স্থির রেখাটার নাম কি, চলমান রেখাটার নাম কি, স্থির বিন্দুটার নাম কি, এই টাইপের যে কণিকের ভিতরে জিনিসগুলো আছে, যেটা এসএসসি লেভেল আছে, আবার অনার্স লেভেলের সাথে কানেক্টেড করা। আপনার কিন্তু এই সাধারণ দিকের সমীকরণ অনেক প্রশ্ন আছে। এখন আমার এই কথাগুলোর মধ্যে হয়তো আপনার সাথে মিলবে না, আরেকজনের সাথে মিলবে, কারণ প্রশ্নই তো করবে আপনার 2-3টা, তো সব এত বিশাল টপিক্সের ভিতরে আপনার কোনটা করে এমন আছে, আপনার এমনও হতে পারে আপনাকে এমন একটা প্রশ্ন করলো যেটা আপনি কোনোদিনও পড়েন নাই কিন্তু আপনি জানেন। এই গেল এখানে জ্যামিতির ভিতরে কিন্তু আপনার ওই যে সরল রেখার ন্যূনতম দূরত্ব সূত্রটা আপনার আছে, তারপরে সমতল সরল রেখা রিলেটেড প্রশ্ন আছে, এরপর ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্কের ভিতরে আপনার এই যে মৌলিক উপপাদ্যটা L² + M² + N², এই যে হ্যাঁ লিখিত প্রশ্নটা আমাদের কিন্তু এই ইম্পর্ট্যান্ট। লিখিত প্রশ্নটার মধ্যে যে বিষয়গুলো আলোচনা আছে সেগুলো আমরা একটু খেয়াল করব। এখন কথা হলো এই যে
আমার এই যে প্রশ্নগুলা আমার বইয়ের ভিতরে আছে এগুলোর বেসিক ডেফিনেশন সংজ্ঞা, এরপরে আমার কাছে আছে যে হলো ত্রিমাত্রিক কার্টেসীয়টা কিন্তু কমন, সবার জন্য কমন। আর সরলরেখা সমতল হয়তো প্রভাষকদের বেশি জিজ্ঞেস করলেও করতে পারে। এরপরে আমাদের যে ভেক্টরের এখানে যা যা আলোচনা আছে আমরা তো সেগুলো নিয়ে কথা বলেছি। ভেক্টরের জ্যামিতিক ব্যাখ্যা, আপনার ডট গুণন, ক্রস গুণনের জ্যামিতিক ব্যাখ্যা, ডট গুণনের জ্যামিতিক ব্যাখ্যা, ভেক্টরের ত্রিগুণন, এরপরে এই সাপেক্ষে আরও কয়েকটি টুকিটাকি ডেফিনেশন আছে। তারপরে কখন একটা দুটি রেখা লম্ব হওয়ার শর্ত, সমান্তরাল হওয়ার শর্ত, তারপরে আমাদের ওখানে যে কিছু ছোট ছোট প্রমাণ আছে, এরপরে অর্ধবৃত্তস্থ কোণ, এক সমকোণ, এখান থেকে অধিবৃত্ত, উপবৃত্ত, এই টাইপের যে কিছু জিনিস কিন্তু আমরা জানি। এগুলো কিন্তু সব আপনাদের জানা জিনিস, আমি একটু পড়তেছি আপনাদের ব্রেনে জিনিসগুলো একটু ফেরত নিয়ে আসার জন্য। এইগুলো আমার জ্যামিতির আলোচনা। এরপরে আমি আসলাম ক্যালকুলাসে আইসাই তো বিসমিল্লাহ দিয়ে আল্লাহর রহমতে ফাংশন নিয়ে তো গভীর আলোচনা করেছি আমি প্রথম যে লাইভটা নিয়েছিলাম। এখনও কিন্তু এগুলো আমার ইউটিউবে সিরিয়াল মতো আছে, হয়তো ফেসবুকেরগুলো অনেক সময় হারিয়ে যায়, কিন্তু ইউটিউবেরগুলো কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল এখনও ইউটিউবে আছে, আপনি গেলেই পাবেন। ফাংশন নিয়ে তো আমি মানে বিশাল আলোচনা করেছি। ফাংশনের ডেফিনেশন, এক ফাংশন, অন্টু ফাংশন, ইনভার্স ফাংশন, কখন এক হয়, কখন অন্টু হয়, কখন ফাংশন হয়, কখন ফাংশন হয় না, চিত্র দিয়ে ব্যাখ্যা করে আমি বুঝিয়ে দিয়েছি। তারপর আপনার এই যে লিমিট কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, আপনার অবিচ্ছিন্ন হওয়ার শর্ত, কখন একটা ফাংশন অস্তিত্ব বিদ্যমান থাকে, কখন থাকে না, বিচ্ছিন্ন হওয়ার শর্ত, অবিচ্ছিন্ন হওয়ার শর্ত, বিচ্ছিন্ন হওয়ার নিয়ম, অবিচ্ছিন্ন হওয়ার নিয়ম। তারপরে এই টাইপের আরও কয়েকটা নিয়মাবলী, কখন একটি ফাংশন আপনার ডিফারেন্সিয়েবল হয়, কখন ডিফারেন্সিয়েবল হয় না। এরপরে আমরা আরও এখান থেকে এরপরে পরের স্টেপে হয়তো আপনাকে বললো যে একটা ছোটোবেলার সূত্র রিলেটেড, আপনার সাইন এক্স ডিগ্রির ডিফারেন্সিয়েশনটা কত বাইর করেন, তো কস এক্স ডিগ্রির ডিফারেন্সিয়েশনটা কত বাইর করেন, তো ছোট্ট একটা ডিফারেন্সিয়েশন আপনার করতে মূল নিয়ম অন্তরক সহগের সংজ্ঞাটা লিখেন, তারপরে লিবনিজের স্টেটমেন্টটা বলেন, লিবনিজের থিওরামটা বলেন, লিবনিজের থিওরামের তা আপনার তার প্রমাণ দিবেন। এখন আপনি বললেন যে ওয়াই এন ইজ ইকুয়াল টু এন, এটা কি ডিফারেন্সিয়েশন, এনতম বা দুইবার ডিফারেন্সিয়েশন করলে আমরা কীভাবে লিখবো, যে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। এই 4টা অধ্যায় তো আপনার স্কুল কলেজ আপনার কমন। এরপরে তো বাকি কয়েকটা আছে, কিন্তু শুধু কলেজে, স্কুলে আর নাই। এই কলেজের পর্যায়ে আছে চরম মানের, এখানে কখন চরম মান হয়, কখন ম্যাক্সিমাম, কখন মিনিমাম, এই টাইপের যে কিছু রুলস আছে সেগুলো আপনি একটু খেয়াল করলেন। এরপর আমরা চলে গেলাম ইন্টিগ্রেশন পার্টে গিয়ে আপনাকে যদি ইন্টিগ্রেশনের কিছু সূত্র জিজ্ঞেস করলো, এখন মানে দুই একটা সূত্র আপনার লিখতে দিল, আপনারা বললো যে হার্ট অফ ইন্টিগ্রেশন কোনগুলোকে বলা হয়। এখন ইন্টিগ্রেশনের কলা কৌশলের এখানে কিছু নিয়মের বিশেষ সূত্র আছে, আপনাকে একটা সূত্র জিজ্ঞেস করলো, এখন শত সূত্রের ভিতরে আপনাকে একটা জিজ্ঞেস করলো, আবার এর সাথে ত্রিকোণমিতির কানেকশন দিয়ে দুই একটা সূত্র জিজ্ঞেস করলো, সেটা আপনার পারলে মানে বলতে পারলে ভালো। এত জিনিসের ভিতরে আপনি এখন কয়টা পারবেন, আর কয়টা মাথায় রাখবেন, আর কয়টা মনে রাখবেন। এই গেল আপনার এই যে ক্যালকুলাসের। এরপরে ক্ষেত্রফলের এখানে আপনার ওই যে কার্ডিওলজি আছে, লুপ আছে, কোনটার জন্য কয়টা লুপ হয়, এই টাইপের আপনার লুপের বিষয়ে প্রশ্ন থাকতে পারে, ক্ষেত্রফলের বিষয়টা। এরপরে ইন্টিগ্রাল ক্যালকুলাসের যে মৌলিক উপপাদ্য আছে, ইন্টিগ্রাল ক্যালকুলাসের মৌলিক উপপাদ্য রিলেটেড কিছু জিনিস আপনার একটু নখদর্পণে রাখলেন। ওই যে উপবৃত্ত কখন বৃত্ত হয়, ও একজন প্রশ্ন করছে, এটা কিন্তু বইয়ের মধ্যে স্পষ্ট লেখা আছে, উপবৃত্ত কখন বৃত্ত হয়। ও আমাদের বৃত্ত হয়ে গেলে কিন্তু এটার বিন্দু কেন্দ্র একটা কেন্দ্র হয়ে যায়, কেন্দ্র উপবৃত্তের কিন্তু আমাদের দুটো উপকেন্দ্র রয়েছে, বৃত্তের কিন্তু কেন্দ্র একটা। যাই হোক, এরপরে আসতেছে, আমি কিন্তু এখন পড়াচ্ছি না, আমি জাস্ট এই জিনিসগুলো একটু নলেজে নিয়ে আসতেছি এখানে। এরপরে আপনার আসলো ক্যালকুলাস গেল, এরপর আপনার আসলো ধরেন অর্ডিনারি। ক্যালকুলাসে কিন্তু প্রশ্ন করলে হাজার প্রশ্ন করার জায়গা আছে, জ্যামিতিতে প্রশ্ন করলে অনেক প্রশ্ন করার জায়গা আছে। অর্ডিনারিতে আপনার আসলো যে অর্ডিনারির ভিতরে আপনার যে রৈখিক, অরৈখিক, তারপরে প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম, এরপরে এখানের ভিতরে যে সিরিয়াল বাই সিরিয়াল কিছু সমাধান আছে, আপনাকে এরকম কয়েকটা ডেফিনেশন জিজ্ঞেস করলো। প্রথম অধ্যায় অর্ডিনারি বাইবা প্রশ্ন করার মতো আছে, তো প্রথম অধ্যায়টা একটু ভালো করে দেখলে অর্ডিনারি থেকে কি কি জিজ্ঞেস করতে পারে সেই জিনিসগুলো কিন্তু উঠে চলে আসবে। অর্ডিনারি তো অধ্যায় আছে কয়েকটাই, বেশিরভাগ অধ্যায় তো অঙ্ক। তো আপনার প্রথম দিকে যে আপনার ডেফিনেশন আছে, কিছু ছোট ছোট অঙ্ক আছে, সেই নিয়মকানুনগুলো আপনার ওই যে ব্যতিক্রমী সমাধান, বিশেষ সমাধান, এই টাইপের এই বিষয়টা আপনার একটু ধারণা রাখলেন। আর ওই যে লিখিত পরীক্ষা যে প্রশ্নগুলো এসেছে সেই টপিকসগুলো আপনার একটু নখদর্পণে রাখলেন। এরপরে আমাদের অর্ডিনারির পরে আমাদের আরও যে ধরেন অ্যাপ্লাইড ম্যাথ, যাদের অ্যাপ্লাইড ম্যাথটা তো শুধু সহকারী শিক্ষকের, অ্যাপ্লাইড ম্যাথের এখানে ফুরিয়ার সাইন সিরিজ, ফুরিয়ার কস সিরিজ, অর্ধ সাইন ফুরিয়ার সিরিজ, মানে অর্ধ সাইন, অর্ধ আছে না, অর্ধ একটা আছে, অর্ধ সাইন, অর্ধ কস। এরপরে হলো আমার ফুরিয়ারের এখানে আছে যে ফার্সিবিলের উপপাদ্য,
ফার্সিবিলিটির একটা উপপাদ্য আছে সম্ভবত। এরপরে এই রিলেটেড আরও কিছু ফুরিয়ার সহগ, এ নট কি, এ এন কি, বি এন কি, এটা ইভেন ফাংশন, অড ফাংশন, এখানে কিন্তু এই টপিকগুলো আছে। ইভেন ফাংশন, অড ফাংশন মানে ওই যে যুগ্ন অযুগ্ন। এরপরে ফুরিয়ার সিরিজ রিলেটেড আপনার বইয়ের মধ্যে দেখবেন আরও কতগুলো টপিক্স আছে, সব টপিক্স তো এই মুহূর্তে আমার মাথা আসবে না অটোমেটিক। তো এরপরে আসেন আপনার ওই যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আপনার ডেফিনেশনটা লিখলো, আপনার একটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন দিল, আপনার বললো যে এই যে এটা ই টু দি পাওয়ার টি, এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বের করেন, বা যে কোনো একটা দিয়ে বললো যে এটা ল্যাপ্লাস ট্রান্সফর্মটা বের করেন। এই রিলেটেড ল্যাপ্লাস ট্রান্সফর্মে তো কয়েকশো প্রশ্ন করার মতো জায়গা আছে, কারণ ল্যাপ্লাসের ট্রান্সফর্মের অঙ্কগুলো হলো সব ছোট ছোট। এই একটা অঙ্ক করতে দিলে কিন্তু আপনার 1 মিনিটে করা যায়। এই টাইপের আপনাকে একটা কাগজ কলম দিয়ে বললো যে একটা বাইর করেন। এগুলো তো আপনারা সব শিখা জিনিস, আপনারা লিখিত পরীক্ষার জন্য এগুলো সব শিখেছিলেন। এরপরে আমাকে এই যে এরপরে আমার ল্যাপ্লাসের এখানে আছে এই যে কনভলিউশন থিওরাম সম্বন্ধে একটু ধারণা দেন। আপনাকে যদি এই টাইপের প্রশ্ন করা হয় আপনাকে কিন্তু রিপ্লাই দিতে হবে, আপনাকে বলার চেষ্টা করতে হবে, কারণ এই জিনিসগুলো তো আমাদের জানা আছে, জাস্ট একটু ব্রেনে নিয়ে আসা। এরপরে আমাদের আর কি কি বিষয় আছে, আমাদের তো ম্যাথের যে লিনিয়ার ম্যাট্রিক্স নির্ণয় তো লিনিয়ার রিলেটেড, অ্যাপ্লাইড ম্যাথ আর অর্ডিনারি তো একটা বিভাগে ছিল। এরপরে ঘ বিভাগে ছিল ক্যালকুলাস, আর এখানে ছিল অর্ডিনারি। আর আপনাকে গণিতের সংখ্যা সাইডের সংখ্যা তত্ত্ব রিলেটেড যে কোনো কিছুই কিন্তু আপনাকে জিজ্ঞেস, সংখ্যা নিয়েই তো গণিতের কাজ, এই জন্য সংখ্যা নিয়ে আপনার অগাধ নলেজ থাকলে একটু ভালো। জ্যামিতির আপনাকে যদি এইচএসসি লেভেল রিলেটেড প্রশ্ন করে অবাক হওয়ার কিছু থাকবে না, অবাক হওয়ার কিছুই থাকবে না। এরপরে যারা প্রভাষকের যে আরও কয়েকটা বিষয় আছে ওইগুলাতে কিন্তু আপনার কিছু টপিকস আছে। এরপরে প্রোটানের প্রোগ্রামিং আছে, তারপরে নিউমেরিক্যাল অ্যানালাইসিসের কিছু বিষয় আছে। এগুলো একটু লিখিত পরীক্ষায় কী প্রশ্নগুলো আসছে সেগুলো একটু দেখে নিলেন, তাহলে আর এত বড় সিলেবাস যিনি ভাইভা বোর্ডে প্রশ্ন করবেন ওনার মাথায়ও সব থাকবে না। ওই ভাষা যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো নিয়েই কিন্তু সবাই প্রশ্ন করবে, ঘুরিয়ে ফিরিয়ে সবাই একই প্রশ্ন, মানে কমন প্রশ্ন করবে। মানে ভাইভা দেওয়ার প্রথম দিন হয়তো প্রথম 2-1 জনের হয়তো একটু বেশি সময় নেবে, এরপর আস্তে আস্তে অল্প সময়ের ভিতরে ভাইভাটা শেষ হয়ে যাবে। এই জন্য আপনি একটা প্রশ্নও যদি না পারেন ঘাবড়ানোর কিচ্ছু নাই। ওনাদের এই অভিজ্ঞতা আছে যে ভাইভা আপনি উত্তর করতে না পারলে মানে যে আপনি পারেন না, বিষয়টা তা নয়। আর আপনি যদি 1-2টা অ্যান্সার করে আসতে পারেন তাহলেও খুব ভালো, আর যদি আরও বেশি পারেন তাহলে তো একেবারে সবচেয়ে ভালো। এই জন্য হতাশ হওয়ার কিছু নাই, টেনশন নেওয়ার কিচ্ছু নাই। গণিতের বহু পোস্ট ফাঁকা পড়ে রয়েছে, গণিতের পোস্ট বহু ফাঁকা, এবং সামনে চলমান আরও বহু পোস্ট ফাঁকা হচ্ছে স্টেপ বাই স্টেপ। আমার এখানে অনেকে আছে, আমারও অনেক ছাত্র আছে, তারা নিজেরা অনেক টেনশনে আছে। এত পাস করাইছে, এত পরীক্ষা দিছে, এতজন, আমার চাকরি হবে কি, মানে ওনার সকল টেনশন। উনি লাইভে আছে কিনা জানি না, দেলোয়ার নামে একজন আছেন, জানি না আমার কথা মনে কষ্ট পায় কিনা। আমি আবার ওনাকে কমেন্ট করেছি যে কর্তৃপক্ষের চিন্তা যখন আপনার মাথায়। এখন কথা হলো, আমার জানা মতে এই পর্যন্ত আমি একজনের ভাইভাতে ফেল করতে শুনেছি। আমার গত বছর একজন স্টুডেন্ট ফেল করেছে ভাইভাতে ফেল করার জন্য কেন ফেল করে এই প্রসঙ্গে আমি ইউটিউবে অনেক ভিডিও করেছি। এখন তো এত বিস্তারিত বললে আমার অনেক সময়ের ব্যাপার। আর আরেকটা কথা হলো, এখানে আপনি আমার কথাটা মানেন বা না মানেন, বিশ্বাস করেন বা না করেন, ভাইভাটা অনেকে অ্যাবসেন্ট থাকবে, অনেকের অন্য জব হয়ে গেছে, অনেকে ভাইভা উত্তীর্ণ হয়েও জবে যাবে না। মানে আপনি যেরকম দেখতেছেন এই যে যত হাজার আসলে না, দেখবেন যে অনেকে ভাইভাতে এমন অনেক আছে ভাইভা অংশগ্রহণ করবে না, অনেকে সে ভেটার কোনো অপরচুনিটি পেয়ে গেছে, অনেকের অনেক রকম সমস্যা হয়ে গেছে। এই জন্য ভাইভা তো অ্যাবসেন্ট থাকবে, অনেকে পাস করার পরেও অনেকে আপনার সাথে প্রতিযোগিতা দিতে আসবে না। এই জন্য এই বিষয়গুলো নিয়ে আপনি চিন্তা করার কিচ্ছু নেই, এগুলো কর্তৃপক্ষের ব্যাপার। আর আমি আপনাদেরকে কিছুদিন আগেও বলেছিলাম কিছু বিষয় আছে আপনাকে, দেলোয়ার হোসেন স্যার আমি না কিন্তু, আচ্ছা যাক, দেলোয়ারের নামটা তো অনেক কমন। আচ্ছা, এখন যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো, ভাইভাতে ফেল করানোর আমি 2টা কারণ আমি আইডেন্টিফাই করেছিলাম। ওই যিনি ফেল গেছে ওনার সাথেও আমি সরাসরি মানে মোবাইলে কথা বলেছি, আরও কিছু আর্টিকেল থেকে যে তথ্য আমি জেনেছি। দেখেন, ভাইভাতে ফেল করায় তখনই যখন আপনার ওই যে আপনি যে গণিতের ভাইভা দিবেন, অর্থাৎ যে বিষয়ের আপনি শিক্ষক হতে চান, এনটিআরসি এর আইন অনুযায়ী যদি আপনার সেই বিষয়গত শিক্ষাগত যোগ্যতাগুলো আপনার ঠিকঠাক না থাকে, যেটাকে আমরা বলি কাগজপত্র ঠিক নেই, বুঝতে পেরেছেন, কাগজপত্র ঠিক নেই, সেই জায়গাটা তো আপনার অ্যাকুরেট থাকতে হবে, তাই না?
আসছেন গণিতের শিক্ষক হতে, এখন আপনি অ্যাকাউন্টিং পড়ে আসছেন, এখন আপনি বললেন না আমার তো গণিত ছিল, আপনার গণিত ছিল হয়তো 100-200 বা এমন টাইপের গণিত ছিল যেটা অন্য সিস্টেমের, হয়তো ওই যে বিজনেস ম্যাথ নামে একটা বিষয় ছিল, খুচরা খুচরা কিছু অঙ্ক ছিল এসএসসি লেভেলের এসএসসি উচ্চতর গণিত প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রকে জোড়া লাগাইয়া বিজনেস ম্যাথ নামে একটা বিষয় আপনার ছিল। এখন আপনি যদি বলেন যে আমার তো গণিতের এক কোর্স ছিল, আমি তো এখন তা তো আর হবে না, কথার কথা বললাম আর কি, এটা বোঝানোর জন্য বলেছি। এরপরে ভাইবা বোর্ডে যদি মনে করে আপনি এমন টাইপের একজন ব্যক্তি মানসিক বিকারগ্রস্ত বা আপনার দ্বারা টিচিং পেশাটা হবে না, আপনি এলোমেলো আউলা জাউলা, আপনাকে দিয়ে টিচিংটা অন্তত সম্ভব নয়, অর্থাৎ ওনারা যদি মনে করে আপনি এই যে টিচিং পেশায় সরাসরি, দেখেন টিচিং পেশাটা এমন একটা পেশা যেখানে মানে অসম বয়সের মধ্যে একটা সম্পর্ক বিল্ড আপ করতে হয় এবং ত্রিমুখী সম্পর্ক করতে হয়। আপনি যখন আমরা যারা 6 থেকে ক্লাস নেবেন, একটা 6-এর বাচ্চার বয়স কত, 6, 6, 12, 12 থেকে শুরু। তো আপনার বয়স কত, ধরেন আপনার বয়স আমি ধরলাম এভারেজ 30 বছর বয়সের একজন লোক 12 বছরের একটা বাচ্চাকে নিয়ে কাজ শুরু করে, তাহলে আবার বাচ্চার গার্ডিয়ানের বয়স হলো ধরেন 40 বছর। এখানে গার্ডিয়ানকে কনভিন্সেরও একটা বিষয় থাকে কিন্তু, কারণ আমরা জানি যে পড়াশোনার বিষয়টা ত্রিমুখী একটা বিষয়, যে এই যে বলতেছি আমি কেন ফেল করাইছে যে একজন, সেটার কথা আমি বলতেছি এই যে গার্ডিয়ান, শিক্ষক, স্টুডেন্ট, এই যে তাদের ত্রিবন্ধনটার একটা ব্যাপার আছে, ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না, আমি যেটা মেন পয়েন্টের কথা সেটা বলতেছি। এখন এই এত অসম বয়সে, যেমন আপনার বয়স হলো 30, স্টুডেন্টের বয়স হলো 13-14, তাদেরকে আপনার কিন্তু এখন আর আগের সিস্টেমে টিচিং পেশাটা চলতেছে না, এখন কিন্তু আপডেট সব কিছু, অনেক কিছু আপনার এগুলো সব জানেন, এখানে অনেক টিচার অলরেডি আছেন আমার সাথে যুক্ত। এই তো তাদের সাথে আমাদের রিলেশনটা, পড়াশোনার রিলেশনটা বিল্ড আপ করতে হয়, তাকে আমার ফোকাস দিতে হয়, তাকে মনোযোগ আকৃষ্ট করতে হয়। আগের মতো যে ধমকাইয়া আমি তারা বসায় রাখলাম, এখন আর সেই সিস্টেমটা নাই। তো এখন তাকে কনভিন্স করতে হয়। যেমন আমাদের ট্রেনিংয়ে যখন আসে তখনই আমাদের আগে যখন আমাদের বিভিন্ন পরিদর্শন অফিসাররা আসতো, আমরা যখন বলতাম যে স্যার ব্যাথ উঠাই দিচ্ছে, শাসন করার সিস্টেম না, আমরা এখন কী করবো, বলতেছে আপনার সন্তানরা আপনি যেভাবে আদর্শ ভাগ করে মানুষ করেন, এটা আপনার নৈতিক দায়িত্ব। আপনার স্কুলে বা আপনার এখানে যাদেরকে কলেজে যারা পড়াইতে দিয়েছে তাকেও আপনার সন্তানের মতো মনে করে আপনি আদর্শ ভাগ দিয়ে তাকে গড়ে তুলবেন। এটা কিছুদিন আগে ওই ফর্মুলা ছিল, এখন মানে আমি বলতেছি যে সিস্টেম পরিবর্তন হয়ে গেছে, তো সেই নতুনত্বের সাথে আপনাকে খাপ খেয়ে নিতে হবে। আবার এখান থেকে বাচ্চাকেও কনভার্স করতে হচ্ছে, আবার বিভিন্ন ভ্যারাইটিস গার্ডিয়ান আছে, এক এক গার্ডিয়ানের এক এক রকম আছে, যে মারাত্মক লেভেলের মানে আপনার শিক্ষিত গার্ডিয়ান আছে, মারাত্মক লেভেলের নন এডুকেটেড গার্ডিয়ান আছে, ইমোশনাল গার্ডিয়ান আছে, মানে আপনার আবার মানে নিজে এমন গার্ডিয়ান আছে সে শুধু তারটাই ভালো বুঝে, আরেকজনেরটা বুঝে না। আবার অনেক গার্ডিয়ান আছে স্টুডেন্ট আছে সে নিজে বেশি প্রতিযোগিতা পরায়ণ। তো সবাইকে কনভিন্স, গার্ডিয়ানকে আপনার কনভিন্স করতে হয় একটা পর্যায়ে গেলে, বিভিন্ন কারণে অকারণে স্টুডেন্টকে কনভিন্স করতে হয়। আবার আপনার অফিসের প্রধান, আপনি তো কারো না কারো অধীনে চাকরিটা করেন, আপনার অফিসের প্রধান আছে, আপনার সে অফিসটাকে আপনাকে মেনটেন করতে, দেখেন কয়েকটা জিনিসকে এখানে মেনটেন করতে হয়। আপনার অফিস মেনটেন করতে হয়, আবার আপনার এই যে স্টুডেন্ট মেনটেন করতে হয়, গার্ডিয়ান মেনটেন করতে হয়, এর উপরে আবার কিছু রাষ্ট্রীয় আইন কানুনকে আপনার হ্যান্ডেলিং করতে হয়। সব দিক মিলিয়ে ব্যালেন্স করে কিন্তু আপনার টিচিং পেশাটা যেমন একটা নোবেল পেশা, তেমন একটা চ্যালেঞ্জিং পেশা। বা আপনি যদি এখানে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারেন, খুব খুব আপনি ভালো ফিল করবেন, আর যদি নিজেকে রিপ্রেজেন্ট না করতে পারেন তার উল্টাটা। এই জন্য আপনার ভাইভাতে যদি মনে করে আপনি একজন মানে ওই ব্যক্তিত্ব সম্পূর্ণ ওই টাইপের একজন ব্যক্তি না যে যাকে দিয়ে টিচিং করানো যায়, যদি মনে করে আপনার এমন কোনো আচরণে, আপনার এমন কোনো অ্যাটিচিউড, আপনি যদি ভাইভা বোর্ডে বসে বসে ঘামাইয়ে এখান থেকে ঘাম পড়তে পড়তে আপনার সব এখানে এই কপালের ঘাম মানে এখানে পড়তে পড়তে আপনার জামায় পড়তেছে, মানে আপনি এত বেশি ফেরেশান ভাইভা বোর্ডে, তাহলে তার মানে তো আপনি মানে আপনি এখানেই তো আপনি অনেকটা নেগেটিভ হয়ে গেলেন। আপনার এখানে এতটা টেনশন করার কি আছে? আপনার তো চাকরি হারাইতে যান না, আপনি পেতে যাচ্ছেন, আর না হইলে কি হবে? হাজার হাজার লোক যে ওই চাকরিটা হয় নাই, কি হয়েছে? তার থেকে তো বেটার কিছু হয়ে যায়, কারণ কখন কি হবে আপনার তকদিরে আপনার সৃষ্টিকর্তা যা লেখা রেখেছে তার এক বিন্দু কণাও, এক শস্য দানাও আপনার কপাল থেকে যাবে না কোথাও, সেটা আপনার কাছে যেমনি ঘুরে ফিরে আসবেই। এই জন্য টেনশন নিলেই আপনি শেষ, টেনশন নেওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না,
ভাইবা বোর্ডারটা আমি আমাদের ধরে নিতে হবে এটা একটা মানে আমার কাগজপত্রগুলো অ্যাকুরেট আছে কিনা যাচাই বাছাইটাই হলো এখানে মেইন, এবং নিজেকে আমি সঠিকভাবে উপস্থাপন করব, আমি আমার সর্বোচ্চটা দিয়ে আমি ভাইবাটা ফেস করে আসব। আমি যা জানি, যতটুকু জানি ততটুকুই যদি আমি বলে আসতে পারি, ইটস এনাফ। আমার এখানে আমি মনে করি আপনারা এই যে দীর্ঘ সময় লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন, অন্যান্য চাকরি পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন, প্রিলি দিয়েছেন, বেসিক আল্লাহর রহমতে একেবারে কম নাই আপনাদের মধ্যে, ওই ভাইবা ফেস করার মতো বেসিক সবার ভিতরে আছে। আর চাকরির পোস্টও আল্লাহর রহমতে অনেক খালি আছে গণিতের, এবং সামনে আরও খালি হচ্ছে। আর আপনার হয়তো এখন আপনার নাম্বার কম, আপনার সামনে 19তম দেন, আপনার তখন হয়তো আপনার এই অভিজ্ঞতার আলোকে আপনার লিখিত প্রস্তুতি আপনার নাম্বার অনেক বেশি চলে আসবে, তখন হয়তো আপনার জন্য আরও বেটার কিছু অপেক্ষা করতেছে। একজনে বলছে যে আমি একটা নন এমপি স্কুলে আছি 1 বছর ধরে, সেটা কি বলা ঠিক হবে ওনারা তো এমন কিছু আপনাকে যদি জিজ্ঞেস না করে নিজে থেকে বলার দরকার নাই, আপনার নিজে থেকে বলার দরকার নাই। যদি জিজ্ঞেস করে হয়তো বললেন আপনার হয়তো টিচিংয়ের অভিজ্ঞতা আছে। আসলে আমি আগেও বলেছি চাকরি হবে লিখিত মার্ক দিয়ে, এই জন্য ভাইভায় তো আগ বাড়িয়ে নিজে থেকে কিছু বলার দরকার নাই, ওনারা যাহা আপনাকে জিজ্ঞেস করে আপনি তাই বলবেন। এখনও আপনাকে এমনও প্রশ্ন আমি শুনেছি আপনার স্যার আপনার মনটা খারাপ মনে হচ্ছে, তখন কেন খারাপ, তখন আপনাকে কিন্তু ওই বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন করা শুরু করে দেবে, মানে আপনাকে বেশি একটা স্পেস দেওয়া যাবে না। ওনারা যা বলে তার ভিতরে নিজেকে লিমিটেড রাখতে হবে, ওনাদের বেশি একটা নিজে বেশি উপস্থাপন করার দরকার নেই। ওনারা যা জিজ্ঞেস করে তাই বলবেন, শুধু কনফিডেন্সের সাথে থাকবেন। আমাকে কালকে একজনে প্রশ্ন করলো, স্যার আমি পাঞ্জাবি পায়জামা পরে যেতে পারবো কিনা, আমাকে ফোনে বলতেছে। আমি ভাবছি অনেক ইম্পর্টেন্ট ফোন, আমি অনেক ব্যস্ততার মাঝে রিসিভ করেছি, নাম সেভ করা নাই। এখন আমার কথা হলো, আমি ওনাকে বললাম আপনার হঠাৎ পাঞ্জাবি পায়জামা পরে যাওয়ার শখ জাগলো কেন? না স্যার এমনি। এটা কোনো কথা হইলো? আরে পাঞ্জাবি পায়জামা পরা কি কোনো নিষেধাজ্ঞা আছে নাকি? পোশাকের কোনো কোড দিছে নাকি? হ্যাঁ, আপনি যদি সব সময় পাঞ্জাবি পায়জামা পরার একটা থাকে তখন সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি হঠাৎ করে আজকে আপনি নতুন জামাই সাজলেন, তাহলে তো আপনার নিজের ভিতরে একটু আনিজি ফিল হবে। মানে হঠাৎ করে আপনি নতুন করে কোনো কিছু করতে গেলে তো আপনার নিজের ভিতরে একটা আনিজি ফিল চলে আসবে। আপনি কোনোদিনও শাড়ি পরেন নাই, আজকে আপনার শাড়ি পরলেন, আজকে তো দেখা যায় আপনি নিজে কতক্ষণ শাড়ি এদিকে টানবেন, কতক্ষণ এদিকে টানবেন, কতক্ষণ হিজাব লাগাবেন, কতক্ষণ মানে আপনাকে স্যার প্রশ্ন করতেছে, আপনি এখানে বসে বসে ক্লিপ ঠিক করতেছেন, তাহলে তো হবে না। আপনাকে স্যার প্রশ্ন করতেছে, আপনার গড়ির হুক লাগে, হঠাৎ করে আপনার গড়ি একটা হাতে দিয়ে আসলে এত বড় মোটা সাইজের 5 কেজি ওজনের, এখন এটা আপনার দেখা যাবে দুলাভাই আপনার বিদেশ থেকে দিছে, জীবনে কোনোদিনও পড়েন নাই, আজকে ভাইবা পরীক্ষা মোটামুটি সোনালী কালারের গড়িটা লাগিয়েছে, কারণ আপনারা প্রশ্ন করতেছে, আপনার বসে বসে গড়ির নাট বল্টু ঠিক করতেছেন। তো সেই ক্ষেত্রে তো মানে জিনিসটা তো একটা অড দেখা যাবে। এই জন্য অতি বেশি অভিনয় করার, অতিমাত্রা নিজেকে অভিনয়ের মাধ্যমে উপস্থাপন না করে আপনার সহজাত স্বাভাবিক উপস্থাপন করার চেষ্টা করবেন, এই কথাটা কিন্তু মাথায় রাখবেন। অতি ভক্তি, অতি রঞ্জিত কিছুই কিন্তু বেটার না। আপনার স্বাভাবিক আপনার যে ফর্মাল ড্রেস পরলেন, অথবা আপনি যদি পাঞ্জাবি পায়জামা পরেন সমস্যা নেই, কিন্তু আপনি যদি হঠাৎ করে একদিন পরে মানে একটা ভাবসাব ধরলেন আপনার মানে যেটা আপনাকে নিজেই ইজি ফিল করতেছেন না, তাহলে তার হইল না। আর ভাইবা বোর্ডে একটু ভাইবা স্থলে একটু আগেভাগে গিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আবার আগেভাগে সবার আগে উপস্থিত হয়ে আপনি চলে গেলেন মতিঝিল আরামবাগের, ধরেন আপনার কেন্দ্র পড়ছে, আপনি এখন দেখলেন যে আরে আমার হাতে তো এখনও 1.5 ঘন্টা সময় আছে, আমি একবারে ওই যে শাপলা চত্বর গিয়ে একটা বিআইপি হোটেল থেকে নাস্তা করে আসি। তো নাস্তা করে আসতে আসতে এখানে দেখা যায় আপনার হাতে তো সময় আছে, এমন জ্যামে পড়লেন আপনি সবার আগে আইসাও ঢুকতে পারলেন না জাস্ট টাইমে। এই জন্য আবার এই টাইপের এত আগে যাওয়া, এই আগে গেলেন কিন্তু অনেক সময় অসাবধানতা বশত এই কাজগুলো করলেন। ওই নাস্তা দোকানে বসলেন, নাস্তা খাইলেন, ওখানে ক্যাশ বাক্সার ভিতরে আপনাদের কাগজপত্রগুলো সব রাখা চলে আসছেন। এখন দেখা যায় আপনার অচেনা জায়গায় অচেনা পরিবেশে অনেক কমেন্ট আসতেছে বিভিন্ন টাইপের। আচ্ছা, আপনার অচেনা জায়গায় গেলেন, কোন জায়গায় নাস্তা করছেন, কোন জায়গায় আপনার হাতের কাগজপত্রগুলো রেখে দিয়েছেন আপনি নিজেও জানেন না। মানে কি যে একটা ফেরেশানি আপনি সৃষ্টি করবেন, আপনার হাতের কাগজপত্রগুলো অসাবধানতাবশত এই যে আপনার বাড়ি থেকে যাওয়া থেকে শুরু করে আপনার এই যে আপনার কাগজপত্রগুলো সযত্নে রাখতে হবে। এগুলা যদি আপনি ভুলবশত কোথায় রেখে আসেন, কোথায় ফেলে আসেন, ওইগুলো আবার খুঁজতে যাবেন, অপরিচিত জায়গা আপনি নাস্তা করতে গেলেন, আবার ওই যে আপনার এমন আবার অনেক সময় প্রতারকের খপ্পরে আপনার পড়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে যারা ঢাকার বাহির থেকে বিশেষ যায়, অনেক সময় অনেক রকমের প্রতারণার আপনার শিকার হয়ে যেতে পারেন। অপরিচিত কারোর দেওয়া কিছু খাবেন না, হঠাৎ করে কারোর সাথে বন্ধুত্ব সৃষ্টি করবেন না, মানে এই টাইপের এই প্রতারণার বিষয়টাও কিন্তু সবসময় মাথা রাখবেন। এরপর আপনার সাথে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখবেন, কারণ আপনি একটা নতুন পরিবেশে গেলেন, নতুন জায়গায় গেলেন, নতুন স্থানে গেলেন, আপনার কি পরিমাণ খরচ হইতে পারে। গাড়ি ভাড়া হঠাৎ করে দেখা যায় যে
আপনি হিসাব করে রাখছেন এখান থেকে ওখানে 10 টাকা গাড়ি ভাড়া, কিন্তু আপনার সুযোগ বুঝে এমন ভিড় এমন জাম দেখা আপনার আজকে 10 টাকার ভাড়া দেখা যায় 300 টাকা দিয়ে সিএনজি দিয়ে আপনার যাইতে হইলো, তখন আপনি কি করবেন? এই জন্য আপনার সাথে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখার চেষ্টা করবেন। এরপরে আপনার ওই যে কাগজপত্রগুলা আপনার নিজে খুব যত্ন সহকারে আপনার সাথে রাখবেন। এরপরে আপনার আবার বাইবা পরীক্ষা দিয়ে এগুলো সুন্দর করে যত্ন সহকারে বাইবা দিলেন যেভাবে সুন্দর করে, আবার বাইবা থেকে বের হওয়ার সময় কিন্তু আপনি ওই রকম আদবের সহিত আপনাকে বের হয়ে আসতে হবে। এই জন্য আপনার এত প্যারেশান হওয়ার কিন্তু কিচ্ছু নাই, এই শুধু আপনার কাগজপত্রগুলো যত্ন সহকারে রাখবেন। এবং আমি কিন্তু বলেছি আমার সেই স্টুডেন্ট কি জন্য বাদ পড়েছে উনি নিজে ওই সঠিকভাবে বলতে পারে নাই, তবে উনি বলছে যে উনি বাইবা বোর্ডে সাবিকন্যার বিথি যেটা বলছিল যে উনি কেন বাদ পড়েছিল, উনি বলতেছে উনি জানে না কি জন্য বাদ পড়ছে, তবে ওনার মনে হইলো যে উনি উনি ওই বাইবা বোর্ডে খুব প্যারেশানি ফিল করছিল, ওনার কথা বলতে পারে নাই ঠিক মতো। আপনাকে সুন্দর করে কথা বলতে হবে অন্তত, কিন্তু উনি সঠিক কেন বাদ পড়ছে সেই কথাটা উনি বলতে পারে নাই। তবে উনি বলতেছে আমি সঠিকভাবে স্যার কথা বলতে পারি না, আমার কথাটা কেন জানি মানে একটু আটকে গেছে, আমি ঠিকভাবে নিজেকে মানে উপস্থাপন করতে পারি নাই। আর এটাই আমাকে বলছে যে নিজেকে আমি ঠিকভাবে কথা বলতে পারিনি, আমি এতটুকু জানি। আর বাইবাতে আমাকে কেন বাদ দিছে সেটা আমি আসলে নিশ্চিত না, তবে আমার ওই যে রিটেনেও মার্ক কম ছিল এরকম কথা আমাকে বলেছিল। এখন আপনারা যতটুকু বলেন সেতটুকুই জানতে পারে। একজন বলছে যে স্যার কলমটা কি পকেটে রাখা যাবে? কলম পকেটে রাখলে সমস্যা কি? আপনার কলম পকেটে থাকবে না, কলম থাকবে কই? কলম তো অবশ্যই পকেটে থাকবে, আর আপনার তো কলম থাকাটাই স্বাভাবিক। যদিও আপনাকে ওখানে দিবে, কিন্তু আপনার তো কলম সাথে থাকাটা তো একটা স্বাভাবিক ব্যাপার, এটা তো তেমন কিছু নয়। আর কি প্রশ্ন আছে আমি দেখেছি, দেখে নিচ্ছি। আমি আমার দৃষ্টিতে আমি কিন্তু বলেছি কেন বাইবা ফেল করা। বাইবা ফেল করা হলে আপনি যদি ঠিকঠাক মতো কথাই বলতে না পারেন, আপনার যে একজন শিক্ষক হওয়ার যোগ্য বাইবা বোর্ডে যদি ওনারা মনে করে না এরকম না, আপনাকে বাদ দিবে না, কাকে বাদ দিবে? আপনার মতো একজন কোনো কারণে এমন একটা অযোগ্য লোককে যদি বাইবাতে উত্তীর্ণ করে সার্টিফিকেট দিয়ে যায়, সে যেখানে চাকরি নেবে উনি যদি সুন্দর মতো কথাই বলতে না পারে, স্টুডেন্ট কমিউনিকেশন বিল্ড আপ করতে না পারে, ওই যে শিক্ষা প্রতিষ্ঠানে একজন গণিত লোক হিসেবে আপনাকে নিয়োগ দেওয়া হবে, আপনি যদি ওটার জন্য যোগ্য না হন, ওই আপনাকে তো ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে চাকরি দেওয়ার পর আপনারা বাদ দিয়ে দিতে পারবে না। ওই শিক্ষা প্রতিষ্ঠানে আপনার মানে অযোগ্যতার কারণে যে কি অবস্থা হবে ওই শিক্ষা প্রতিষ্ঠানে, সারা আপনি যতদিন বেঁচে থাকেন, যতদিন চাকরি করেন, এই বোঝাটাও শিক্ষা প্রতিষ্ঠান বহন করতে হবে। আর গণিতের মতো একটা এলিট সাবজেক্টের শিক্ষকের যদি অযোগ্যতার কারণে না মানে ওই প্রতিষ্ঠানের স্টুডেন্টদের দুর্দশা হয়, তাহলে সেটা মানে খেসারত তো তারা মানে 50 বছরের খেসারত তারা 500 বছর দিতে হবে। তো সেই জন্য তারা যদি এরকম মনে করে যে আপনার টিচিং পেশার যোগ্য না, সেটা হলো ভিন্ন কথা। এবং আপনার কাগজপত্রটা যদি অ্যাকুরেট না থাকে, তাহলে আপনাকে কেন উত্তীর্ণ করাবে, তাই না? এই কথা আপনিও তো বলেন, আপনার হিসাবে কি মনে হয়? আপনার একটা প্রতিষ্ঠান যদি এরকম হয়, আপনি যদি একটা প্রাইভেট প্রতিষ্ঠান দেন, সেখানে যদি এরকম পরিস্থিতি সৃষ্টি, আপনি কি তাকে নিয়োগ দিবেন? অবশ্যই দিবেন না। কাগজপত্র ফটোকপি লাগবে, এক সেট ফটোকপি অবশ্যই সাথে রাখবেন। আর আপনার বাসায় এক সেট ফটোকপি রেখে আসবেন। আমি লাইভটা শেষ করে দিতেছি। আমি বলেছিলাম যে আমি সংক্ষিপ্ত লাইভ করব, আমি দ্রুত লাইভটা শেষ করে দিতেছি। অনেকে হয়তো বোরিং ফিল করবে, কারণ কথা বেশি কথা বললে সব কথা আপনার মনে রাখতে পারবেন না। আমি আবার সংক্ষেপে 1 মিনিটের ভিতরে সবগুলো কয়েকটা কথা বলে ফেলছি। 1 নম্বরে বাইবা পরীক্ষার জন্য আপনি যখন বের হবেন, আপনার বাবা মায়ের দোয়া নিয়ে সালাম দিয়ে তারপরে বাসা থেকে বের হবেন। 2 নম্বরে আপনার কাগজপত্রগুলো ঠিক আছে কিনা আবারও একটু দেখে নেবেন, ফটোকপির সেটটা ঠিক আছে কিনা, মেইন কপির সেটটা ঠিক আছে কিনা, এবং এক সেট বাসায় রাখছেন কিনা সেটা দেখবেন ঠিকঠাক মতো। ওই যে আপনার যে কাগজপত্রগুলো আমি এতক্ষণ ধরে বলেছিলাম প্রথমে একবারে শুরুতে। এরপরে অতিরিক্ত কোনো কাগজপত্র দেখানোর কোনো দরকার নাই। যেগুলো আপনি আবেদন ফর্মে দিয়েছেন সেগুলো দিবেন। কই পার্ট টাইম চাকরি করেন সেখানে সত্যায়িত কপি এগুলো দেওয়ার দরকার নাই। আর 3 নম্বরে আপনার পকেটে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স আছে কিনা সেটা দেখে আপনি বের হবেন। আর আরেকটা বিষয় হলো, আপনার ওই যে বাইবা বোর্ডে আপনি পৌঁছলেন, সময় অনেক হাতে আছে, আপনি একটু ঘুরে আসলেন, ওই এখান থেকে নাস্তা খেয়ে আসলেন, এই করলেন সেই করলেন, বন্ধুদের সাথে তুমুল আড্ডা দিলেন, দিয়া কাগজপত্রগুলো রাস্তার মধ্যে ফালাই রেখে চলে আসলেন। কোথায় ফেলাইছেন, কোথায় খুঁজবেন পরবর্তী সেটাও বলতে পারবেন না। একজন বলছে ব্লেজার পড়ে গেলে বোতাম লাগিয়ে রাখতে হবে, কি এগুলো কোনো কি বোতাম খুললেন আর কি বোতাম রাখলেন সেগুলো কোনো বিষয় না। আমি আবারও বলেছি, ওভার কোনো কিছু করা ভালো না, ওভার স্মার্টনেস দেখানো ঠিক হবে না। আগে যে কাজ করেন না, আগে যে পোশাক পরেন না, হঠাৎ করে এগুলা করে আপনি নিজেই যদি বিব্রত বোধ করেন, ওই যে বললাম বাইবা বোর্ডে বসে বসে আপনি বসে বসে শাড়ির ক্লিপ ঠিক করেন অথবা গড়ির বাটন ঠিক করেন, এখানে আপনার প্রশ্ন চলতেছে, তো এইরকম ওভার রিয়াক্ট কোনো কিছুই ভালো নয়। স্বাভাবিক সাদামাটা ফর্মাল ড্রেস, আপনার যে ড্রেস কমফোর্টেবল ফিল করেন এমন ড্রেস পরবেন। আপনারা মেচুরড মানুষ, আপনারা
মানে উচ্চ লেভেলের শিক্ষিত লোক। এই পোশাক আশাক নিয়ে আপনাদের আশা করি আর বুঝাইতে হবে না, ওই যে দাঁড়ে থাকলে কি সমস্যা, না থাকলে কি সমস্যা, এগুলা কোনো বিষয় না। পাঞ্জাবি পড়লে না পড়লে এগুলা কোনো বিষয় না। আল্লাহর কাছে সহযোগিতা চান, একমাত্র আপনার বাবা মায়ের দোয়া, আল্লাহর রহমত, আপনার ভাগ্য সঠিক জায়গায় আপনাকে পৌঁছাইতে পারে। আর আপনি চাকরি হারাতে নয়, চাকরি পেতে যাচ্ছেন। আপনার এইবার কোনো কারণে কোনো কিছু হলে পরের বার আপনার জন্য হয়তো আরও ভালো কিছু অপেক্ষা করতেছে। আপনাকে যে এই চাকরিটাই করতে হবে এমন কোনো কথা নাই। সৃষ্টিকর্তা আপনার রিজিক যেখানে বন্টন করেছে আপনাকে সেখানেই যেতে হবে। আপনি আমি যতই চেষ্টা করি কোনো লাভ নাই। আমার জন্য যেখানে যা বরাদ্দ, আমার জন্য আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহ যা বরাদ্দ রেখেছেন, যেখানে আমার রিজিকটা রেখেছেন তার তিল পরিমাণও আমি বক্ষণ না করে কোথাও যাব না, দুনিয়া থেকেও যাব না, এটাই চূড়ান্ত। এবং ওই চাকরিটাই আমার নসিবে আছে, যেটা আমার জন্য বরাদ্দ আছে। আমাদের কাজ হলো আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে আমার সর্বোচ্চটা উজাড় করে দিয়ে আমি প্রস্তুত থাকা। এরপর আমি বলতে পারবো অন্তত বাবারে বাইরে আমি তো আমার দিক থেকে কোনো ত্রুটি রাখি নাই, আমি তো আমার দিক থেকে কোনো ভুল করি নাই, যা হলো আমার তকদিরে ছিল, যা হওয়ার তাই হয়েছে। অতএব আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আমি এটা নিয়ে আমি কোনো পেরেশানিতে নাই। আমি পরবর্তীতে ভালো কিছু করা যায় কিনা, আরও বেটার কিছু করা যায় কিনা, আমি সেই দিকে মাথা ঘামাচ্ছি। সেটাই হলো আমার চিন্তা, সেটাই হলো আমার চেতনা। আর আমার চাকরি হোক না হোক আল্লাহ ভরসা। একজনে বলছে ওই কথা কিন্তু আমি বলেছি লেমনটিংয়ের বিষয়। লেমনটিং থাকলে কোনো সমস্যা নাই, না থাকলে ভালো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর লাইভটি আপনাদের উপকারে আসলে অবশ্যই শেয়ার করে দেবেন, অন্যরা যাতে লাইভ থেকে নিজেরাও কিছু উপকৃত হতে পারে। আমি আপনাদের জন্য বেশ কিছু প্রথম দিকে একেবারে লিখিত পরীক্ষার পরে আমি আপনাদের জন্য পূর্ণাঙ্গ ভাইবা প্রস্তুতি নিয়ে কিন্তু আমার এই পেজে আমি লাইভ করেছি, তারপরে ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি। এরপরে ধারাবাহিকভাবে আপনাদের জন্য অনেকগুলা গণিতের ভাইবা ক্লাস পরিচালনা করেছি। আজকে সর্বশেষ চূড়ান্ত আরেকটা লাইভ করলাম। অনেক ইনবক্স আমাকে অনেক প্রশ্ন করেছেন, এই জন্য মূলত আমি লাইভে এসে সবার উদ্দেশ্যে কথাগুলো বললাম। তো আমার কথা আপনাদের মনে যদি কোনো কষ্ট যায় আমার ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আর আপনারা যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট করতে পারেন। আর আপনারা সবাই ভাইবা সংক্রান্ত আমাদের চূড়ান্ত বা শেষ লাইভটি একটু শেয়ার করে দিবেন, এতটুকু পরামর্শ। আর আরেকটা কথা আমি বলে যাচ্ছি, আপনারা যারা ভাইবা দিয়ে আসবেন আপনাদের অবশ্যই ভাইবা অভিজ্ঞতা আমাদের এই যে গণিত লিখিত প্রস্তুতিমূলক যে গ্রুপটা আছে, যেখানে আমাদের সম্ভবত 46কে যুক্ত আছে, ওখানে আপনারা স্টেপ বাই স্টেপ আপনাদের গণিতের ভাইবা অভিজ্ঞতাটা শেয়ার করবেন। আপনাদের অভিজ্ঞতা শেয়ার করলে হয়তো আপনাদের পরবর্তী যারা আছে তারা অনেক উপকৃত হবে এবং অনুপ্রেরণা পাবে। অবশ্যই আপনাদের অভিজ্ঞতাগুলো আমাদের সাথে শেয়ার করবেন। আসলে আমার যে গ্রুপগুলা আমি পরিচালনা করি সেগুলো হলো পারস্পরিক সহযোগিতার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সবাইকে আবারও সবার জন্য অন্তরস্থল থেকে আন্তরিক দোয়া, ভালোবাসা, শুভকামনা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। গণিত করো, জীবন গড়ো। আল্লাহ হাফেজ।